दिल क्या करे जब किसी को किसी से प्यार हो जाए, जाने कहाँ कब किसी को किसी से प्यार हो जाए। ও মা গো, কোন শালা মারলি রে? ঘুরে দেখি সিমি আপু দাঁড়িয়ে আছে। আমি মেরেছি। মারলা কেন আমাকে? রাস্তায় মেয়ে দেখলেই গায়ক হয়ে যাস তাই না? মানে আগে বলো, মারলা কেন? মেয়েটাকে দেখে গান গাচ্ছিলি কেন? কোন মেয়ে? আবার কেন মারলা? মিথ্যা বলতে বারণ করিনি তোকে। সত্যি বলছি, আমি কাউকে দেখে গান গাইনি। তাহলে গান কেন গাচ্ছিলি মেয়েটাকে দেখে? আমি সামনে তাকিয়ে দেখি একটা মেয়ে আমার সামনে দিয়ে যাচ্ছে। আপু বিশ্বাস করো, আমি এমনিই গান গাইছিলাম, মেয়েটাকে দেখে না। রাস্তায় গান গাচ্ছিলি কেন? ভালো লাগছে না তাই আর কি। এরপর থেকে যদি রাস্তায় গান গাস তাহলে তোর খবর আছে। কি হলো বল? আর গাইবো না। গুড। আজ ভার্সিটি যাবার সময় ডাকিসনি কেন? একটু কাজ ছিল তাই তাড়াহুড়ো করে চলে এসেছি। এখন চল, ভার্সিটিতে লেট হয়ে যাচ্ছে। চলো। আমরা দুজন হাঁটতে লাগলাম ভার্সিটি যাওয়ার জন্য। যেতে যেতে পরিচয়টা দিয়ে দিই, আমি হলাম মিস্টার রিফাত আলী, বাবা মায়ের একমাত্র সন্তান। আর এতক্ষণ যার ঝাড়ি খেলাম সে হলো নুসরাত জাহান সিমি। আমাদের বাসা পাশাপাশি, আমার থেকে 2 বছরের বড়। আমি অনার্স প্রথম বর্ষে আর সিমি 3য় বর্ষে পড়ে। আজকে মার খেলাম কারণ আমি ভার্সিটি যাচ্ছিলাম রোমান্টিক একটা গান গাইতে গাইতে, কিন্তু আমি লক্ষ্য করিনি আমার সামনে দিয়ে মেয়ে যাচ্ছিল। কিন্তু সিমি সেটা দেখে ফেলে। বাকিটা তো দেখলেন। আমি তার থেকে সবসময় দূরে থাকতে চাই, কিন্তু সে আমাকে ছাড়ে না, সবসময় পেড়ার উপর রাখে। আজ আমি ইচ্ছা করি তাকে ভার্সিটি যাওয়ার জন্য ডাকিনি। সবসময় কড়া নজরের উপর রাখে আমাকে। কোনো মেয়ের সাথে কথা বলতে দিবে না, তাকাতে দিবে না, ওটা করতে পারবো না, এটা করতে পারবো না, মানে এক কথায় সবসময় পেড়ার উপরে থাকি। আপনাদের এসব বলতে বলতে ভার্সিটি চলে এসেছি। এই শোন, বলো। মাথা নিচু করে চুপচাপ ক্লাসে গিয়ে ছেলেদের সাথে বসে পড়। প্রত্যেক দিন তো একই কথা বলো। কি বললি? না না, কিছু না। যা বললাম তা কর। আচ্ছা। ক্লাসে গিয়ে ছেলেদের সাথে বসে পড়লাম। আসলে প্রথমে আমি সিমিকে একটুও ভয় পেতাম না। ভয় পেতে শুরু করেছি যখন আমার এসএসসি পরীক্ষা চলে। ছোটোবেলা থেকে সিমি আর আমরা পাশাপাশি বাসে থাকি, যার কারণে ওদের সাথে অনেক ভালো সম্পর্ক। সিমি অনেক ভালো ছাত্রী, তাই আমাকে পড়ায়। এসএসসি সময় সিমি আমাকে নিয়ে যেত পরীক্ষা দিতে আর নিয়ে আসতো। গণিত পরীক্ষা শেষ করে বাইরে এসে দেখি সিমিকে একটা ছেলে প্রপোজ করছে। সেদিন সিমি তাকে এমন মার মেরেছে কি বলবো ভাই। সেই দিন দেখতে পাই আমি সিমির আলাদা রূপ। আর সেই দিন থেকে সিমি আমাকে পেড়ের উপর রাখে। সেই দিন থেকে আজ পর্যন্ত সিমির মুখের উপর তর্ক করিনি। তারপরেও সিমি আমাকে মারে। বাচ্চা ছেলে পেয়ে এত নির্যাতন আল্লাহ কিন্তু সহ্য করবে না, বলে দিলাম। মেয়েদের কথা বাদই দিই, সিমি তো আমাকে ছেলেদের সাথেও মিশতে দেয় না। আমার কাছে একটা স্মার্টফোন পর্যন্ত নেই, শুধুমাত্র সিমির কারণে। স্মার্টফোন পেলে নাকি আমি খারাপ হয়ে যাব, কিন্তু সে নিজেই আইফোন চালায়। ভাবনায় ছেদ পড়লো যখন ক্লাসে স্যার এলো। ক্লাস করে বসে আছি, সবাই মেয়েদের সাথে গল্প করছে, আমি ছাড়া, কারণ সিমি আপু সব মেয়েদের বারণ করেছে যাতে কেউ আমার সাথে কথা না বলে। তারপরেও একদিন একটা মেয়ে এসে আমার সাথে ভাব জমাচ্ছিল। সেই দিন সিমি আপু মেয়েটার চুল অর্ধেক কেটে দেয়। সিমি আপু দেখতে প্রচণ্ড সুন্দরী, যেমন সুন্দরী তেমনি রাগী। ক্লাসে বোরিং লাগছে তাই ভাবলাম কলেজের পিছনে পুকুর পাড়ে যাই। সিমি আপু আমাকে ক্লাস থেকে বের হতে নিষেধ করেছে, তবে এখানে ভালো লাগছে না তাই চলে গেলাম পুকুর পাড়ে। বসে আছি, কে যেন কাঁধে হাত দিল। তাকিয়ে দেখি অবন্তী আপু। অবন্তী আপু সিমি আপুর সাথে পড়ে। একা কি করছো এখানে? ভালো লাগছে না তাই বসে আছি। আমি বুঝতে পারি? না। কেন? আপু বকবে। ও আমার বেস্টি, আমাকে কিছু বলবে না? আমাকে মারবে। কিছু হবে না। অবন্তী আপু আমার গা ঘেঁষে বসে পড়লো। আমার ভয় করছে, সিমি যদি দেখে তাহলে আমি তো শেষ। রিফাত, বলেন। আমাকে তোমার কেমন লাগে? ভালো। আর কিছু না? মানে? তোমাকে একটা কথা বলবো। বলেন। আমি তোমাকে ভালোবাসি। কি বলছেন? হ্যাঁ রিফাত, আমি তোমাকে ভালোবাসি। প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। আমাকে জড়িয়ে ধরে। এটা সম্ভব না। কেন? কারণ আমি কিছু বলতে যাব আর তখনই সিমি আপু অবন্তী আপুকে চোট দিল। চোটের তাল সামলাতে না পেরে অবন্তী আপু পুকুরে পড়ে যায়। আমার বই হাত পা কাঁপতে লেগেছে। যে নিজের বেস্ট ফ্রেন্ডকে চোট মেরে পুকুরে ফেলে দিতে পারে, সে অন্য ছেলেকে মারতে ছাড়বে না। এটা তুই কি করলি? তোর ভাগ্য ভালো যে শুধু চড় মেরেছি, অন্য কেউ হলে এতক্ষণে হাসপাতালে পৌঁছে দিতাম। কিন্তু তুই চুপ কর অবন্তী। হ্যাঁ আরামজাদা, তোর অনেক সাহস হয়েছে তাই না? অনেকবার বেড়েছিস। আপু আমি কি করলাম? তুই আবার কি করবি? তুই তো কচি খোকা। আপু আমাকে ইনসাল্ট করবে না। আজ শুধু বাসায় আয় তুই, তোকে দেখছি।
আপু। সিমি আর আমার কোনো কথা না শুনে হনহন করে বাসায় চলে গেল। আমি তো কিছু করি না, তাও আমাকে বোকা দিল। বোকা তো দিল, এখন আবার হুমকি দিয়ে চলে গেল বাসায় যদি যাই বাইরে তো চোর মারে, না জানি বাসায় গিয়ে কি করে বসে। আমার মতো নিরীহ ছেলে পেয়ে এত অত্যাচার করছে। আব্বু আম্মু আমার কথা শুনে না, সিমি যা বলে তাই ঠিক। এই কি ভাবছো? আমাকে তুলো। আমি অবন্তী আপুর হাত ধরে উপরে তুললাম। থ্যাঙ্কস। অবন্তী আপু আমাকে জড়িয়ে ধরেছিল, কোথা থেকে সিমি এসে আবার আমাকে ধাক্কা দিয়ে পুকুরে ফেলে দিল। অবন্তী আপু আমাকে জড়িয়ে ধরেছিল, যার কারণে দুজনে পুকুরে পড়ে যাই। আপু এটা কি করলা? এটা তো কিছুই না, বাসায় চল মজা দেখাচ্ছি। ভাগ্যিস পুকুরে হাঁটু অবধি পানি, বেশি পানি থাকলে ডুবে যেতাম। ওঠ হারামি ওঠ। আমার কলার ধরে আমাকে টেনে তুললো পুকুর থেকে। আমাকে উঠাও। হাত দিন। সিমি আপু আমার হাত নামিয়ে দিল। একাই উঠে আয়, বেশি পানি নেই। এরপর আর দাঁড়িয়ে না থেকে সিমি আমাকে সারা রাস্তা আমাকে কলার ধরে টেনে নিয়ে এসেছে। রাস্তায় সবাই তাকিয়ে হাসছে। আমার লজ্জা কম বেশি ভয় লাগছে, বাসায় গিয়ে মেরে না ফেলে দেয় আমাকে। আপু ছাড়ো। বেশি বকিস না। সবাই দেখে হাসছে। সে যা খুশি করুক, তুই চুপচাপ চল। আমিও তার কথা মতো চলতে থাকলাম। ওর বিরুদ্ধে গেলে আবার কি করে বলা যায় না। সিমি আমাকে টানতে টানতে ওর বাসে নিয়ে গিয়ে ওর রুমে ঢুকিয়ে ভিতর থেকে রুম লক করে দিল। আপু আমাকে যেতে দাও, না হলে ভিজে থাকলে জ্বর চলে আসবে। ন্যাকামি করিস তাই না? আপু সত্যি বলছি। আজ তোর ভাগ্যে শনি পড়েছে। যা করার পরে করিয়ে, এখন যেতে দাও প্লিজ। ঠিক আছে, তবে যাবার আগে 150 বার কানে ধরে উদ্বস কর। এতবার করতে অনেক সময় লাগবে, আরে অনেক কষ্ট হবে। যাবার উপায় থাকলে এটাই, আর না হলে বসে থাক। আপু তুমি তো জানো বেশিক্ষণ ভিজে থাকলে আমার জ্বর হয়, আর জ্বর হলে আমার খুব কষ্ট হয়। যেতে চাইলে কান ধরে উদ্বস কর, নইলে বসে থাক। আমি জানি এ মেয়ে খুব জেদি, তাই তার কথা মতো 30 মিনিটে 150 ধরে উঠবস করলাম। তারপর আমাকে যেতে দিল। শরীর খারাপ করছে, তার উপর এতবার উঠবস করার কারণে শরীর দ্বিগুণ খারাপ করছে। বাসায় গিয়ে গোসল করে শুকনো কাপড় পরে নিলাম। আমার এখন অনেক ঘুম পাচ্ছে, তাই চোখ বুঝতেই ঘুম চলে এলো। ঘুম থেকে উঠে দেখি পাশে ডাক্তার বসে আছে, আর আম্মু আর সিমি চাচি দাঁড়িয়ে আছে। চাচি হলো সিমির আম্মু। এখন কেমন লাগছে বাবা? ভালো না। ভয় পাওয়ার কিছু নেই, জ্বর হয়েছে। এই ঔষধগুলো কয়েকদিন খেলেই জ্বর ঠিক হয়ে যাবে। ডাক্তার কিছু ঔষধ দিয়ে চলে গেল। নে কিছু খেয়ে নে। জ্বরের কারণে রুচি নেই। তা বলে তো হবে না, ওষুধ তো খেতে হবে। না খাবো না। বাবা খেয়ে নে। না খাবো না। ওই চুপচাপ খা। আমি ওর ধমকে আরও ভয় পেয়ে গেলাম। ওর কারণে জ্বর হয়েছে, আবার কী যে করে। তাই চুপচাপ খেয়ে ওষুধ খেয়ে নিলাম, না হলে বিপদ আছে। ওষুধ খেয়ে আবার ঘুমিয়ে গেলাম। শরীরটা খুব খারাপ করছে, জ্বর হলে আমার অনেক কষ্ট হয়। রাতে যখন ঘুম ভাগলো তখন আমি ভয় পেয়ে গেলাম, আর বড্ড অবাকও হলাম। কারণ আমার পাশে তাকিয়ে দেখি সিমি আপু বসে আছে, আর ছোট একটা কাপড় পানিতে ডুবাচ্ছে, মানে আমাকে জলপটি দিয়ে দিচ্ছে। কারণ এখানে অসুস্থ বলতে শুধু আমি রয়েছি। কিন্তু এখন বাজে রাত 2টা। এত রাত পর্যন্ত সিমা আমার রুমে আছে, তাও আবার একা। আমার সব থেকে বড় কথা, আমার সেবা করছে। কি হলো, ঘুম থেকে উঠলি কেন? ঘুম ভেঙে গেল। খুব কষ্ট হচ্ছে না রে তোর? জ্বর হলে তো কষ্ট হবে না? কষ্ট হবেই। সরি রে, আসলে আমি শুধু তোকে একটু কষ্ট দিতে চেয়েছিলাম, তবে এত বড় না। না ঠিক আছে। খুব কষ্ট হচ্ছে কি? না ততটা না, সত্যি বলতে অনেক কষ্ট হচ্ছে। তবে ও তো এমনিতেই কাঁদছে, কষ্ট কথা বললে হয়তো আরও কষ্ট পাবে। আচ্ছা এখন ঘুমা যা। তুমি এত রাতে এখানে কেন? তোর জ্বর তো আমার কারণেই তোর জ্বর হয়েছে, তাই তো সেবা করছি। হুম, হতে পারে। এখন ঘুমা তো। ঘুম আসছে না। কেন? মাথা ব্যথা করছে। আচ্ছা চোখ বন্ধ কর, আমি মাথা টিপে দিচ্ছি। না থাক, আর এত কষ্ট করতে হবে না আমার জন্য। বেশি না বুঝে যা বলছি কর। আমি চোখ বন্ধ করে নিলাম। সিমি আমার একদম কাছে এসে আমার কপালটা টিপতে লাগলো। বেশ আরাম লাগছে। কপাল টিপার পর আমার চুলে হাত বুলাতে লাগলো। আমার প্রায় ঘুম চলেই এসেছে, কিন্তু সিমি বলে উঠলো, ঘুমিয়ে গেছিস? আমি চোখ খুললাম, কারেন্ট চলে গেছে, তাই রুম অন্ধকার রয়েছে। বাইরে বৃষ্টি হচ্ছে, কারেন্ট না থাকার কারণে সিমি বুঝতে পারেনি আমি জেগে আছি। সিমি আমার কোনো সাড়া না পেয়ে ভাবলো আমি ঘুমিয়ে গেছি। আমার মুখের উপর গরম নিঃশ্বাস অনুভব করতে পারছি। এটা সিমি, কারণ রুমে তো আর কেউ নেই। সিমি আমার আরও কাছে এলো। আমি ভাবলাম আজ হয়তো কিছু একটা পাবো। আমার হার্টবিটের দ্রুত হচ্ছে, ধুকফুক করেই যাচ্ছে, কিন্তু সব আশা শেষ হয়ে গেল মুহূর্তেই। সিমি আমার কপালে তার ঠোঁট লাগিয়ে কয়েক সেকেন্ড রাখলো, তারপর আবার কিছুক্ষণ চুল টেনে দিল। বৃষ্টি বেড়েই চলেছে, বজ্রপাত হচ্ছে। এত জোরে বজ্রপাত হচ্ছে যে আমিও ভয় পেয়ে যাচ্ছি। সেখানে সিমি তো মেয়ে মানুষ,
প্রথমে কয়েকবার সিমি ভয় পেলেও আমাকে জড়িয়ে ধরেনি, তবে বজ্রপাত অনেক হচ্ছে, যার ফলে সিমি কাঁথার তলে ঢুকে আমাকে জড়িয়ে ধরে শুয়ে থাকে। কোথায় সে আমার বুকে শুবে তা না, আমাকে তার সাথে জড়িয়ে ধরলো, তাও অনেক জোরে চেপে ধরে আছে। আমারও অনেক ভালো লাগছে। প্রিয় মানুষটাকে জড়িয়ে ধরলে কতটা যে শান্তি লাগে সেটা শুধু তারাই জানে যারা জড়িয়ে ধরেছে। হ্যাঁ, আমি সিমিকে ভালোবাসি কলেজ লাইফের শুরু থেকে। কখনো ভালোবাসার কথা বলিনি, কারণ সে আমার বড়। আমি জানি না ও আমাকে ভালোবাসে কি না, তবে আমি তাকে প্রচণ্ড ভালোবাসি। তাই তো এত মার খাওয়ার পরেও তার কাছে যাই। আমিও সিমিকে পরম যত্নে জড়িয়ে ধরলাম, এমনভাবে জড়িয়ে ধরলাম যাতে মনে হয় ঘুমের ঘরে আছি। সিমিও আমাকে পরম আদরে জড়িয়ে ধরে শুয়ে পড়লো। হয়তো আমাকে ছোট ভাই মনে করে জড়িয়ে ধরে আছে, তবে আমি তাকে প্রিয়জন বলে জড়িয়ে ধরে আছি। বাইরে বৃষ্টি হচ্ছে, রুমের মধ্যে আছি, থমথমে নীরব পরিবেশ। একটা খাটে ছেলে মেয়ে এক কাঁথার তলে জড়িয়ে ধরে শুয়ে আছি। এতক্ষণ যদি কাপাল হতাম তাহলে কত কী না ঘটতো। মনের মধ্যকার শয়তান মাঝে মধ্যে জেগে উঠেছে, তবে নিজেকে আটকে রেখেছি, না হলে সিমি আর কোনো দিন আমার সাথে কথা বলবে না। আমি যাই পারি না কেন, প্রিয় মানুষের অবহেলাটা একদম সহ্য করতে পারি না, তাই অনেক কষ্টে নিজেকে আটকে রাখার চেষ্টা করছি। আমি সিমির বুকে এতটাই মিশে আছি যে তার শরীরে ঘ্রাণ পাচ্ছি। ওর ঘ্রাণে আমাকে পাগল করে দিচ্ছে। না, যে করেই হোক নিজেকে আটকে রাখবো, ভোর হলেই বাঁচি। তবে আজ মনে হচ্ছে রাতটা কাটতে চাইছে না। বাইরে আরও জোরে বজ্রপাত হলো। সিমি ভয় পেয়ে কাঁথা দিয়ে মুখ ঢেকে নিল আর আরও নিচে নেমে এলো। এবার সিমির মুখ আমার মুখের একদম সামনাসামনি। ওর নিঃশ্বাস আমার মুখে অনেকক্ষণ এভাবেই চলছিল, আর আমি নিজেকে আটকে রাখার চেষ্টা করছি। ছেড়ে চলে যাবো তাও পারছি না। সিমি আমার আষ্টেপৃষ্টে জড়ে ধরে আছে। সিমি তার মুখ একদম আমার মুখের কাছে আনলো, মনে হচ্ছে আমার পুরো মুখটার ঘ্রাণ নিচ্ছে। একটু পর সিমি আমার ঠোঁটের কাছে তার ঠোঁট নিয়ে এলো, এতটাই কাছে যে আমি তার ঠোঁটের সাথে আমার ঠোঁট এক করে দিলাম। দুজনেই সেম অবস্থা, কেউ কাউকে ছাড়ছে না। কিন্তু একটু পর সিমি আমাকে তার কাছ থেকে ছাড়িয়ে নিল। কি করছিস কি? না মানে বদপোলা, বড়দের এইভাবে কেউ কিস করে? না মানে আমিও। আমি কি তোর বউ না প্রেমিকা যে আমাকে কিস করিস? না আমাকে ভালোবাসিস তুই? সরি আপু। কিস করার পর আপু বলছিস? লজ্জা কর না তোর? আমার মন খারাপ হয়ে গেল। কি হলো কথা বল। আর হবে না। ভুল করেও আর কোনো দিন আমার সামনে আসবি না তুই, বুঝেছিস? ফজর আজান দিতে শুরু করেছে মসজিদে, তার মানে সকাল হয়ে গেছে। সিমি চলে গেল বাইরে। আমি খুব কষ্ট পেলাম। সিমিকে না দেখে আমি তো থাকতেই পারবো না। ওকে না দেখলে আমার দিন অসম্পূর্ণ থেকে যায়। যখন ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি তখন মামাতো বোনের বিয়ের কারণে গ্রামে যেতে হয়েছিল। সিমিকে আম্মু নিয়ে যেতে চেয়েছিল, তবে সিমি পড়া ছিল তাই সে যায়নি। গ্রামে যেতে 4 ঘন্টা সময় লেগেছিল। সেদিন সিমিকে দেখতে পাইনি। সেদিন মনটা খুব খারাপ লাগছিল, তাই সন্ধ্যার দিকে আমি আবার বাসায় চলে আসি শুধুমাত্র সিমিকে দেখার জন্য। সিমিকে শুধুমাত্র একটাবার দেখার জন্য কত কী না করেছি। আর এখন তার সামনে যেতে বারণ করে দিল। তার সামনে যেতে বারণ করছে, দেখতে তো বারণ করেনি। এক রাতেই জ্বর ঠিক হয়ে গেল। আগে 1 সপ্তাহ না হলে ঠিক হতো না। ফ্রেশ হয়ে নিয়ে শুয়ে আছি আর রাতের কথা ভাবছি। এখন আমার নিজের উপর রাগ হচ্ছে, কেন যে কিস করতে গেলাম। কিস না করলে হয়তো এখন সিমি আমার সাথে কথা বলতো। আম্মু আমাকে খাবার দিয়ে গেল। আমি হালকা নাস্তা করে ওষুধ খেয়ে শুয়ে থাকলাম। একা একা ভালো লাগছে না, তাই ভাবলাম ভার্সিটি গিয়ে কয়েকটা বন্ধু বানিয়ে নিই। কারণ এখন সিমি আর আমার সাথে কথা বলবে না, সেহেতু এখন আমি স্বাধীন, যা ইচ্ছা করে বেরাবো। ভার্সিটি গিয়ে কয়েকটা ছেলে বন্ধু বানালাম আর কয়েকটা বান্ধবী বানালাম। আজকে সিমি আসেনি ভার্সিটিতে। ক্যান্টিনে বসে কফি খাচ্ছিলাম আর তখন অবন্তী আপু এলো। কি করছো? কফি খাচ্ছি, খাবে? হুম। তারপরে অবন্তীর জন্য কফি নিয়ে এনে গল্প করতে বসলাম। আচ্ছা, কথাটার ব্যাপারে কি ভাবলা? কোন কথা? প্রপোজটার। আমিও তোমাকে ভালোবাসি। সত্যি? অবন্তী এসে আমাকে জড়িয়ে ধরলো। কিছু করার নেই আমার। সিমি তো আমাকে না করে দিল, তার জন্য সারা জীবন দেবদাস হয়ে থাকবো নাকি? এখন সব কিছু করে বেরাবো যেসব সিমি আমাকে করতে বারণ করেছিল। চলো শোনা, পার্কে যাই। এখনো প্রেম শুরু হয়নি আর পার্কে যাবা? গেলে ক্ষতি কি? আজ না, শরীর খুব খারাপ করছে। ওকে, বাই। কাল ভার্সিটি আসবা? মা। অবন্তী আমার গালে কিস করে চলে গেল। আমিও বাসে চলে আসলাম। বাসে এসে গোসল করে ঘুমিয়ে গেলাম। বিকালে ঘুম থেকে উঠে দেখি সিমি আমার রুমে অগ্নিমূর্ত হয়ে দাঁড়িয়ে আছে। অবন্তী আজ থেকে জড়িয়ে ধরে কিস করছিল, কি হলো বল? আমি সিমির দিকে নজর না দিয়ে ফ্রেশ হয়ে বাইরে আড্ডা দিতে চলে গেলাম। সিমির সাথে কথা বলবো না, সেই তো বারণ করেছে। 4 রাস্তার মোড়ে বসে আড্ডা দিয়ে রাত প্রায় 8টায় বাসায় গেলাম। বাসায় ঢুকতে সিমির সামনে পড়লাম। এতক্ষণ কোথায় ছিলি? আমি কোনো কিছু না বলে রুমে চলে আসলাম। পরের দিন ভার্সিটি যেতে লেট হলো। ভার্সিটি ঢুকতেই দেখি ছেলে মেয়ে সব এক হয়ে কী যেন দেখছে। আমিও উৎসাহিত হয়ে উকি দিলাম। ও
উকি দিয়ে দেখলাম সিমি অবন্তীকে থাপড় মেরেই চলেছে। আমি সিমিকে সরিয়ে দিলাম। অবন্তীর দিকে তাকিয়ে দেখি ঠোঁট কেটে রক্ত বের হচ্ছে আর চেহারা বাজে অবস্থা করে দিয়েছে সিমি। অবন্তী আমাকে দেখা মাত্রই আমার বুকে চলে এলো। হারাম জাদি, ছাড় ওকে। অবন্তী আমাকে আরও শক্ত করে জড়িয়ে ধরলো, অনেক ভয় পেয়েছে। রিফাত, তুই ওকে ছেড়ে দে, ওকে আজ মেরেই ফেলবো। তোর সাহস কী করে হয় অবন্তীকে মারার? তুই ওর জন্য আমাকে মারলি? মারলাম। আজ রাতে তোর খবর আছে। কি করবি তুই? সেটা রাতে দেখতে পাবি। সিমি চলে গেল। অবন্তীকে শান্ত করে জিজ্ঞেস করলাম সিমি কেন মারলো। অবন্তী বলল, সিমি যখন জানতে পারলো তোমার সাথে আমার প্রেম চলছে তখন সিমি আমাকে বললো যাতে তোমাকে ছেড়ে দিই। আমি না বলাতে সিমি আমাকে এভাবে মারলো। আচ্ছা এখন বাসায় যাও। অবন্তীকে বাসায় পাঠানোর পর আমি বাসায় গেলাম। নে পাঞ্জাবিটা পরে আয়। কেন? তোর বিয়ে দিব কার সাথে? সিমির সাথে। কাজের বউকে বিয়ে করবো তাও ভালো, কিন্তু সিমিকে বিয়ে করবো না। কি বললি? করবো তো, রাগ করো কেন? আব্বু এখন সিরিয়াস মুডে আছে, তাই কিছু করতে পারলাম না। বাধ্য হয়ে বিয়েটা করে নিলাম। মনে মনে লাড্ডু ফুটছে আমার। আজ প্রথম বাসরা, তাও প্রিয়জনের সাথে বাসর ঘরে ঢুকে গেলাম। সিমি খাটে বসে আছে, আমি দরজা আটকে তার কাছে গেলাম। তুমি আব্বুকে কি বলেছো যে আজকে বিয়ে দিল? কেন? আমাকে ভালোবাসো বললেই তো হতো, বিয়ে কেন করলে? তোমাকে শায়েস্তা করার জন্য। আপু মাফ করে দাও, আর হবে না। বউকে আপু ডাকিস? লাজ লজ্জা করে না? তার মানে তুমি আমাকে স্বামী হিসাবে মেনে নিয়েছো? হুম। তুমি আব্বুকে কি বলেছো যে আজকে বিয়ে দিল? আমি বলেছি আমার গর্ভে তোমার সন্তান রয়েছে, বিয়ে না করলে সুইসাইড করব, ব্যাস বিয়ে হয়ে গেল। তাহলে তো তোমার মিথ্যাকে সত্যি করতে হবে। একদম না। আজ কিছু শুনবো না। আমার লজ্জা করছে। লাইট অফ করে দিচ্ছি। লাইট অফ হয়ে গেল। এখন আমি মিশনে নেমে গেলাম। মিশন শেষে আবার আসবো। এখন এই পর্যন্ত, পরবর্তী কোনো গল্পতে সেই পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নিত্য নতুন রোমান্টিক ভালোবাসার গল্প শুনতে চাইলে আব্দুল লাভ স্টোরি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে আমাদের পাশেই থাকুন।